এই ব্লগে আপনাদের দেখাবো বরফ ঢাকা পাহাড়, বিপাশা নদীর গর্জন, আর সাথে থাকবে কিছু রোমাঞ্চকর অ্যাক্টিভিটিস। শেষে থাকবে বাড়ি ফেরার কিছু কাহিনী। গুড মর্নিং ফ্রম মানালি। আজ হলো মানালিতে দ্বিতীয় দিন। আজকে আমরা যাচ্ছি রোহটাং পাসের উদ্দেশ্যে। এখন ঘুরতে বাজে 7টার মতন। তো আমাদের 6টার সময় বেরোনো হয়েছিল, কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, লেট হয়ে গেল। কিন্তু আপনারা দেখবেন যত তাড়াতাড়ি বেরোবেন তত তাড়াতাড়ি ভালো, কারণ জ্যাম পরে খুব, মানে তাড়াতাড়ি পৌঁছালে ভালোভাবে ঘুরতে পারবেন, অনেকক্ষণ ঘুরতে পারবেন আর কি। আর আজকের ওয়েদারটা বেশ মেঘলা হয়ে আছে, আর এখন মেঘ ডাকছে, শুনতেই পাচ্ছেন। তো এখন ব্রেকফাস্ট করবো এবং বেরিয়ে পড়বো রোহটাং পাসের উদ্দেশ্যে। তো লেটস গো। এরকম মেঘাচ্ছন্ন আবহাওয়া পাহাড়ের সৌন্দর্যকে আরও একটি মাত্রা এনে দেয়। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। ঘড়িতে বাজে 7:30, আমরা বেরিয়ে পড়লাম, আর সাথে সাথে বৃষ্টিও নেমে পড়লো। পাহাড়ে এই প্রথমবার বৃষ্টি দেখবো। শুনেছি পাহাড়ে বৃষ্টি হলে পাহাড়ের সৌন্দর্য আরও বেড়ে যায়। জাস্ট চলো দেখি, উপলব্ধি করি জিনিসটা। আজ থেকে শুরু করলাম এই হোটেল করার প্যাকেজের সাথে, মানে ট্যুর প্যাকেজের সাথে ঘোরা। তো এক্সপিরিয়েন্স আমাদের কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা চাইলে এই প্যাকেজে ঘুরতে পারেন, আমি সব ডিটেলস দিয়ে দেবো ভিডিওর নিচে। তো চলো দেখা যাক। রোহটাং পাস যাওয়ার আগে আমরা জ্যাকেট, শুজ ভাড়া নিলাম। শুজ আর জ্যাকেট নিয়ে আমাদের ভাড়া পড়লো 250 টাকা করে পার হেড, মানে দুটো 500 টাকা। আর সাথে নাম শক্স নিতে চাইছিলাম না, তো ওখানকার দোকানদার সে বলছে নিয়ে নাও, ওখানে অনেক স্নোফল হয়েছে, খুব ঠান্ডা, মানে কষ্ট হবে, তাই বিশেষ রিক্সটা নিয়ে আমরা নিয়ে নিলাম। তো দেখা যাক কিরকম সেখানে স্নো আছে। বলছে 80 ফিটের দেওয়াল হয়ে গেছে, মানে স্নোতে। দেখা যাক। আপনারা চাইলে সেগুলো রোহটাং পাসে কিছুটা আগে অনেক দোকান আছে, ওখানে ভাড়া নিতে পারেন। কিন্তু যে আমাদের ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছে সে বললো ওখানে ড্রেসগুলো বেশি নোংরা হয়, কারণ বেশি ইউজ করা হয়, ওখানে বেশি পাবলিক যায়, কারণ অনেকে আছে এখান থেকে নিয়ে যায় না ক্যারি করে, তো ওখানে গিয়ে ভাড়া করে, তো বেশি নোংরা হয়। সেই কারণে ওখান থেকে না নিয়ে এখান থেকে যখন আপনারা হোটেল থেকে বেরোবেন কিছুটা দূরে গিয়ে এরকম অনেক দোকান পাবেন, সেখান থেকে নিয়ে নেওয়া ভালো। ড্রেসগুলো অপেক্ষাকৃত একটু ক্লিন থাকে। সামার ভ্যাকেশনের জন্য এখানে সবাই ঘুরতে এসছে, আর এখানে জ্যাম মাত্রাধিক। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ধরে এই একই জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। অবশেষে আমাদের গাড়ি ছাড়লো, আমরা এগোচ্ছি এমন রোহটাং পাসের দিকে। এখন 1টা বাজে, পৌঁছালাম আমরা কোথায়? রোহটাং পাসে। না, রোহটাং পাসে পৌঁছায়নি, আমরা রোহটাং পাস কিছুটা আগেই এসে দাঁড়িয়ে গেছি, কারণ রোহটাং পাস বন্ধ হয়ে গেছে। এই ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেখালাম। তো এখানেই এখন আমরা একটুখানি খাওয়া দাওয়া করবো, ছবি তুলবো, মানে দুধের সাথে গোলে মিটিয়ে আবার বেরিয়ে পড়বো অটো টানার উদ্দেশ্যে। আর বৃষ্টির সাথে সাথে এখানে ঠান্ডাটা অনেক বেড়ে গেছে, তো আমি এখানে পড়েছি, ভালোই ঠান্ডা লাগছে। গ্লাভসটা নিয়ে নিই, হাতটা জমে যাচ্ছে, বেশিক্ষণ ভিডিও করতে হচ্ছে না, হাতটা, মোবাইলটা কাঁপছে। তুলোর মতো ভেসে বেড়াচ্ছে মেঘগুলো, হাত বাড়ালে যেন হাতের মুঠো চলে আসবে। এখন 2টো বাজে, আমরা এক জায়গায় দাঁড়িয়েছি লাঞ্চের জন্য। বৃষ্টি থেমে গেছে এবং রোদের দেখা মিলেছে, তারও ঠান্ডা ভালোই আছে, হাতটা জমে যাচ্ছে। এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে এটা যেন ছবি, কিন্তু আসলে এটা ছবির থেকেও অনেক অনেক সুন্দর। এখন আমি দাঁড়িয়ে আছি অটল টানেলের সামনে। এটা হলো বিশ্বের সবথেকে লংগেস্ট টানেল। এই টানেলের মাধ্যমে লাউসবেরি ভ্যালির সাথে মানালি কানেক্টেড।
এই টানেলটি সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফিট উঁচুতে অবস্থিত এবং 2020 সালে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই টানেলটির উদ্বোধন করেন। চলো যাওয়া যাক এই টানের ভেতর থেকে। কীরকম অভিজ্ঞতা হয় সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছি। গুড ইভিনিং বন্ধুরা, ঘুরতে বাজে 7:30। আজকে আমাদের ঘোরা শেষ। আজকে দিনটা ভালোই ঘুরলাম, কিন্তু রোটাং পাসটা যেতে পারলাম না পুরোটা, এটা হলো একটা দুঃখ রইলো। ঠিক আছে, পরে যখন আসবো তখন ঘুরবো। যাই হোক, এছাড়া সোলাং মেলে গেছিলাম, তারপরে গেছিলাম আমরা অটল টানেলে পুরোটা গেছিলাম, আবার এসেছি, খুব ভালো লেগেছে। হোটেলে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাবো, এখন ডিনার করবো একটু পরে। ডিনার করে ঘুমিয়ে পড়বো, কারণ কাল সকালে আমরা যাবো কুল্লু, এবং কুল্লু থেকে আমাদের বাস আছে নিউ দিল্লি পর্যন্ত। তো কালকে একটু বড় ধকল হবে, তাই একটু রেস্ট নেওয়া দরকার। তো টাটা, গুড নাইট। মর্নিং সকলকে। আজ হলো 23শে মে 2026। আজ হলো আমাদের মানালির শেষ দিন। এখন আমরা যাচ্ছি কুল্লুতে গিয়ে আমরা সাইট সিইং করবো এবং কোনো অ্যাক্টিভিটি করবো না, রিভার রাফটিং বা প্যারাগ্লাইডিং, যেটা আমাদের মনে হবে সেটা করবো। করে ওখান থেকে আমাদের বাস আছে, বাসে করে যাবো দিল্লি। তো আজকের ওয়েদারে আপডেট দিচ্ছি। ওয়েদারটা বেশ ভালো হয়েছে। কালকে এমন বৃষ্টি হচ্ছিল, মেঘলা ছিল, আজকে পুরো একদম পরিষ্কার, একদম রোদ ঝকঝকে একদম। ঘুরতে গেছে এখন 10:10। এখন আমরা গাড়িতে উঠে পড়েছি এবং বেরিয়ে পড়েছি কুল্লুর উদ্দেশ্যে। রাস্তায় ভালো ট্রাফিক আছে। যাওয়ার পথে একটা ব্রিজ পড়লো বিয়াস নদীর ওপরে, সেখানে আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে করার ছবি তুলবো এবং ভিডিও করবো, দেখাচ্ছি তোমাদের ব্রিজটা আর ভিউটা। প্যারাগ্লাইডিং করার জন্য আমরা কাউন্টারে কথা বলছিলাম, তো পার হেড বলছিল 3500 টাকা। তো আমরা বার্গেনিং করে সেটায় 4500 টাকা নেওয়ালাম, বাট আমাদের বাজেট ছিল 4000 টাকা। তো উনি বলছে না, হবে না, আলাদা ক্যামেরা মানে ভিডিও করলে সেটা আলাদা করে 500 টাকা, মানে মোট আমাদের প্রায় 2500 টাকা করে লাগতো। প্যারাগ্লাইডিং তো করলাম না, ইচ্ছা আছে রাফটিংটা করার, দেখা যাক কেমন খরচা পড়ে। এখন আমরা রিভার রাফটিং করতে নামবো। রিভার রাফটিংটা হয় হলো মানে কিলোমিটার অনুযায়ী, 7 কিলোমিটার একটা চার্জেস হয় আর 9 কিলোমিটার একটা চার্জেস। তো আমাদের 9 কিলোমিটারে পড়লো দুজনের টোটাল ড্রেস নিয়ে 3000 টাকা করে পার হেড, মানে 6000 টাকা টোটাল। এখন আমরা ড্রেস চেঞ্জ করবো, শু, ওয়ালেট, মোবাইল সব রেখে দেবো। আর ভিডিও বা ফটোর জন্য আলাদা আপনাকে 1000 টাকা চার্জ করবে। তো এখান থেকে সেটা করে দিতে পারেন, কেননা আপনার ফোন গেলে ভিজে যেতে পারে বা পড়ে যেতে পারে, তার জন্য এদের থেকেই করে দিতে হবে। ফোনে প্রথমবার এই রাফটিং অ্যাডভেঞ্চারটা করবো, দেখি কেমন হয়, কেমন লাগে, আপনার সঙ্গে সব কিছু শেয়ার করবো সেই ভিডিওগুলো। লেটস গো। ঠিক আছে, ড্রেস করে নিয়েছি, খুব এক্সাইটেড। তো এখন গাড়িতে সব কিছু রেখে দিতে হবে, মোবাইল, ওয়ালেট, জুতো, যা পরেছিলাম এখান থেকে ড্রেস প্রোভাইড করে ওটা রেখে দেবো। এটাই হলো আমাদের জার্নির স্টার্টিং পয়েন্ট। এখান থেকে 9 কিলোমিটার পরে আমাদের জার্নি শেষ হবে এবং সেখানেই আমাদের গাড়ি ওয়েট করবে। ভিডিও চালু হয়ে গেছে। লাইফে ফার্স্ট টাইম রাফটিং করলাম, আমার তো বেশ মজা আসলো। প্রথম একটু ভয় লাগছিল, আর জলটা প্রচুর ঠান্ডা, প্রচুর। আর এই অ্যাচিভমেন্টটা লাইফ টাইম একদম, এটা মানে সারা জীবন মনে থাকবে। আমার সব ভিজে গেছে, এই জন্য ওই ড্রেসটা দেয় যাতে জামা না ভেজে। তো এখানে চেঞ্জিং রুম আছে, ভাড়া 10 টাকা করে নেয়, 10 টাকা চেঞ্জিং রুমে চেঞ্জ করা যায়। রাফটিং শেষে চলে গেছিলাম কুল্লুর বিখ্যাত বৈষ্ণব মাতার মন্দিরে।
জীবনে প্রথমবার এরকম ভান্ডারে বসে খাবার খাচ্ছি। এই অভিজ্ঞতাটা সত্যি খুবই সুন্দর। দেবী দর্শনের পরে আপনি চাইলে ভেতরে বিনামূল্যে ভোগের প্রসাদও খেতে পারেন এবং খাওয়ার পরে আপনার যেমন মনে ইচ্ছা সেরকম দান করতে পারেন, কোনো হিসেবে যে এত টাকা দিতেই হবে। বেশ ভালো লাগবে ব্যাপারটা। আর খাওয়ার পরে আপনাকে যেই প্লেটে খেতে দেবে সেই প্লেটটা আপনাকে ভালো করে মেজে ওখানে রেখে দিতে হবে। বৈষ্ণোদেবী টেম্পল ভিজিট করার পরে এখন আমরা এসেছি একটা মনাস্ট্রিতে, দেখাচ্ছি তোমাদেরকে। এই মনেস্ট্রির পরিবেশ সত্যি কি স্নিগ্ধ আর চুপচাপ। এখানে এসে কিছুক্ষণ বসে থাকলেই মনটা আপনা আপনি শান্ত হয়ে যাবে। আজকের মতন বা এইবারের মতন আমাদের কুলু ঘোরা শেষ। এখন যাচ্ছি আমরা বাস স্ট্যান্ডের দিকে এবং যেতে যেতে আরও কিছু জায়গায় দাঁড়াবো এবং ছবি তুলবো। এখন আমরা মানালি বাস স্ট্যান্ডে চলে যাবো। তার আগে একটা পিক করলো, এখানে আমরা ছবি আর ভিডিও তুলবো লাস্ট। খুব হাওয়া দিচ্ছে এখানে, দেখতে পাচ্ছ হাওয়া দেখছো। চলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এই হাওয়াটাকে ফিল করাই। পাহাড়ে আসবো আর পাহাড়ি মোমো খাবো না, তা কি করে হয়। এখন 6:30 পৌঁছে গেছি আমরা মানালি বাস স্ট্যান্ডে। আমাদের বাস ছাড়ার সময় 6:30। বাসে আমরা ব্যাগ ফ্যাগ রেখে দিয়েছি, এবার বাইরে বেরিয়ে একটু ম্যাগি ফ্যাগি খাবো। আমাদের সন্ধ্যে 6:30 ছেড়ে কাল সকাল 6:30 পৌঁছে দেবে কাশ্মীর গেটে। সেখান থেকে আমাদের যেতে হবে নিউ দিল্লি এবং কিছুক্ষণের জন্য হোটেল ভাড়া করে থাকতে হবে, কারণ আমাদের ওখান থেকে ট্রেন আছে 3টের সময়। 6:20 বেজে গেছে, আর কিছুর মধ্যে বাস ছেড়ে দেবে। সিটে বসে পড়েছে আমরা। সিটটা বেশ আরামদায়ক আছে, সাথে চার্জিং পয়েন্ট দিয়েছে এখানে, আর এখানে বোতল হোল্ডার সবই আছে, দেখাচ্ছি। 2টো বোতল হোল্ডারের জায়গা আছে, চার্জিং পয়েন্ট আছে, জানি না চার্জ হবে কিনা। দিল্লির উদ্দেশ্যে এই বাসটি তার যাত্রা শুরু করলো। গুড মর্নিং সকলকে। ঘুরতে বাজে এখন 6:30। আজ হলো 24শে মে 2026। বাসটা আমাদের ড্রপ করলো মাজরুটিলা বলে একটা জায়গায়। সেখান থেকে আমরা এখন মেট্রো নেবো, মেট্রো করে যাবো নিউ দিল্লি। মাজরুটিলা থেকে আমরা টোটো নিলাম, টোটো করে আমাদের ছাড়লো নিয়ারেস্ট মেট্রো স্টেশন বিধানসভা। এই টোটো করে এখানে আসতে আমাদের ভাড়া পড়লো দুজনের 50 টাকা করে। দিল্লির লাইফ লাইন হলো এই মেট্রো, তাই এই মেট্রো সকাল থেকেই চালু হয়ে যায়, মানে সকাল 5টা থেকে। 7টা বাজে, কিন্তু এখানকার মেট্রোতে এত ভিড় ছিল, উঠতে যেমন অবস্থা খারাপ হয়েছে, নামতে আরও অবস্থা খারাপ হয়েছে, মানে ঠেলে ঠুলে নেমেছি কোনোভাবে। এখন আমরা নিউ দিল্লি স্টেশন নেমেছি, এখন যাবো আমরা আজমির গেটের দিকে। আজমির গেটে বেরিয়ে আমরা একটা অটো ভাড়া নিলাম। অটো ভাড়া পড়লো জনপ্রতি 20 টাকা করে, মানে 40 টাকা। এবং সেই অটোওয়ালা দাদাটাই আমাদের কয়েকটা হোটেল রুম দেখালো এবং অবশেষে একটা রুম পছন্দ হলো এবং এই রুমটা এসি রুম। এই রুমটা আমাদের পড়লো 1200 টাকা টোটাল। আমরা দুপুর 2টো পর্যন্ত এখানে থাকবো, তারপরে আমাদের 3টের সময় ট্রেন আছে বন্দে ভারত কানপুর পর্যন্ত, এবং সেখান থেকে আমাদের ট্রেন আছে রাজধানী রাত 9টার সময় হাওড়া পর্যন্ত। কিন্তু একটা বাজে বিষয় হলো এই ট্রিপের, আমার টিকিটটা কনফার্ম হয়ে গেল রাজধানীর, কিন্তু আমার বন্ধুর টিকিটটা কনফার্ম হয়নি। কিন্তু এই জিনিসটা আমাকে খুব খারাপ লাগছে যে আমরা একসঙ্গে ঘুরলাম এতটা, কিন্তু এখন আমাকে একা একা যেতে হবে। এই জন্য মনটা খুব খারাপ লাগছে। দেখি লাস্ট পর্যন্ত কি হয়। এখনো পুরো চার্ট প্রিপেয়ার হয়নি, দুপুর 1:30টার সময় পুরো কনফার্ম জানতে পারবো যে কি হয়। হোটেল থেকে বেরিয়ে বাইরে লাঞ্চ সারলাম, সেরে চলে এসেছি স্টেশনে। এখন ঘড়িতে 2:30 মতন বাজে। তাড়াতাড়ি এলাম কারণ আমাদের ট্রেন 3টের সময়, যাতে ট্রেন কোনোভাবে মিস না হয়ে যায়। এই যে দাঁড়িয়ে আছে দ্য কিং বন্দে ভারত। ট্রেন তার নির্ধারিত সময় ছেড়ে দিল নিউ দিল্লি স্টেশন।
নিউ দিল্লি জাংশন ছাড়ার পরে এই ট্রেনের পরবর্তী জাংশনই কানপুর সেন্ট্রাল এবং সেই স্টেশনে আমরা নেমে পড়ব এবং সেইখানে পৌঁছবে বিকেল 7:30 নাগাদ। ট্রেন ছাড়ার সাথে সাথেই পেয়ে গেলাম একটা 1 লিটার জল। এখানে আছে আপনার ওয়াটার হোল্ডার, ফুড রেস্ট, তারপরে খাওয়ার জন্য টেবিল আছে, বা এখানে আপনি কোনো ল্যাপটপ রেখে কাজও করতে পারেন। এখানে পেপার হোল্ডার আছে আর নিচে চার্জিং সকেট। ঘুরতে বাজে প্রায় 4:45টার মতন আমাদের স্ন্যাক্স চলে এসেছে। ছিল একটা মশলা চায় শেষে, গরম জল আপনাকে চেয়ে নিতে হবে, তারপরে ওখানে আপনাকে করে নিতে হবে। একটা টমেটো সস, একটা চপ আছে, একটা রেলের জুসও আছে, তারপরে আছে একটা পপকর্নের প্যাকেট ক্যারামেল ফ্লেভার, আর আছে একটা ডায়েট চিরা ছোটো একটা প্যাকেট। সব কিছুই ভালোই ছিল বেশ। ঘুরতে বাজে এখন 7:20। ট্রেন আমাদের ঠিক সময় পৌঁছে দিয়েছে কানপুর সেন্ট্রাল স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন আছে রাজধানী 9:30টার সময়। তো আমাদের প্রায় 2 ঘন্টা মতন এখানে ওয়েট করতে হবে, তো রাতের ডিনারটা এখান থেকে সেরে দিতে হবে। কিন্তু আরেকটা বিষয় হলো, আমার বন্ধুকে টিকিটটা কেটেছিল, ওটা এখন কনফার্ম হয়নি, ওটা ওয়েটিং লিস্টে পড়ে আছে। তাই সেই জিনিসটা আমাদের শর্ট আউট করতে হবে। ভাবছি কোনো টিকির সাথে কথা বলে জিনিসটা কীভাবে কী করা যায় জানতে হবে। স্টেশনের বাইরে বেরিয়ে এক কাপ চা নিয়ে নিচ্ছি, চাটা খুব দরকার, মাথা ধরেছে। মাত্র 8টা। আমরা কানপুর স্টেশনের বাইরে বেরিয়ে চাও খেলাম, এবার ডিনারটাও সেরে নেবো, কারণ ভেতরে ডিনার সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। যেটাও পাওয়া যাচ্ছে সেটা অনেক সকালে হয়তো তৈরি রেখে দিয়েছে, দেখে গরমের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে, সেই রিস্ক নিলাম না। তাই বাইরে বেরিয়ে টাটকা খাবার যেতে সেটাই খাবো। টাটকা খাবার বলতে আমরা বিরিয়ানি নিয়েছি, এক প্লেট বিরিয়ানি, চিকেন বিরিয়ানি 100 টাকা, আর একটা হাফ প্লেট হলো 80 টাকা। তো আমরা যে দুটোই চিকেন বিরিয়ানি 2 প্লেট নিয়েছি 100 টাকা। দেখি টেস্ট হয়। এই হলো ওখানকার চিকেন বিরিয়ানি, আর সাথে রায়তাও দিয়েছে, বাট বিরিয়ানিটার টেস্ট একদম বেকার ছিল। ঘুরতে বাজে এখন 9:30। আমাদের ট্রেন 123202 নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস স্টেশনে চলে এসেছে। আমরা বোর্ড করবো ট্রেনে। রাজধানী এক্সপ্রেস রাত 9:30 ছেড়ে আমাকে পৌঁছে দেবে কাল হাওড়া স্টেশনে সম্ভব সময় সকাল 10টায়। সোমবার আমি রাজধানী চড়বো, খুব এক্সাইটেড লাগছে। ছোটোবেলায় ভাবতাম একদিন নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস চড়বো, তো সময়টা আজকে এসেই গেল সেটা। রাজধানীতে এই হলো আমার সিট। আজকে রাতটা এই সিটেই কাটাতে হবে আমাকে। রাতের নিস্তব্ধতা ভেদ করে আমাদের ট্রেন চলেছে তার গন্তব্যের দিকে। রাতে আর বেশিক্ষণ জাগিনি, ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে এবং ঢুকে গেছি আমরা আসানসোলের কাছাকাছি। সকলকে আজ 25শে মে 2026। ট্রেনটি আমাদের 1191 কিলোমিটার অতিক্রম করে ধানবাদ জাংশন ছাড়লো। এর পরবর্তী জাংশন হলো আসানসোল, তারপরে হলো হাওড়া। জীবনে প্রথমবার রাজধানী এক্সপ্রেস চললাম। ভেবেছিলাম এই ট্রেনটা খুব প্রিমিয়াম, ভালো হবে, বাট এক্সপ্রেসটা খুব বাজে হলো। ট্রেনের মধ্যে হাঁটার জায়গা নেই, রাত্রেবেলা যে ওয়াশরুম যাবো সেটাও জায়গা পাচ্ছিলাম না। এখানে নিচে শুয়েছিল, বাথরুমের সামনে লোক বসে আছে, ডিসকমফোর্ট হচ্ছে। ট্রেনটি তার নির্ধারিত সময় আমাদের পৌঁছে দিয়েছে হাওড়া স্টেশনে। ট্রেনটি তার নির্ধারিত সময় আমাদের পৌঁছে দিল হাওড়া স্টেশনে, এবং এখানেই শেষ করলাম আমার এই ভ্রমণের কাহিনী বা অধ্যায়। দেখা হচ্ছে পরের কোনো ভ্রমণ কাহিনীতে। টাটা, বাই বাই।